Dear viewers, welcome to the geopolitical show The Chessboard, যেখানে আমরা বিভিন্ন জিওপলিটিক্যাল ফিনোমেনা অর্থাৎ ভূরাজনৈতিক ঘটনার সিস্টেম্যাটিক এক্সপ্লেনেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া বিভিন্ন জিওপলিটিক্যাল কিংবা ভূরাজনৈতিক ঘটনার একটা সিস্টেম্যাটিক এক্সপ্লেনেশন, যেটা শুরুতে বললাম, তা আপনাদের সামনে উপস্থাপন করা এবং একই সাথে এক্সপার্ট অপিনিয়ন দিয়ে ভ্যালিডেট করার জন্য মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটা এপিসোড থেকে আপনারা প্রত্যেকেই যে টপিকটা ডিসকাস করা হবে তার সাবস্টেন্সটা ডিরাইভ করে নিয়ে যেতে পারবেন। আমাদের আজকের টপিক সাউথ এশিয়ায় রিজনালিজম, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিকবাদ, আঞ্চলিকতাবাদ। এখান থেকে আমরা দেখব যে এই যে রিজনালিজমের কনসেপ্টটা সাউথ এশিয়াতে কখন এসেছে এবং এর বর্তমান অবস্থা কী, এবং একই সাথে আমরা অ্যানালাইজ করব কিংবা বিশ্লেষণ করব যে এটা ভবিষ্যতে ঠিক কোন দিকে যেতে পারে। আর কথা বাড়াবো না, মূল বিষয় কিংবা আলোচনায় যাওয়ার আগে এই ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার। স্যার, আমরা কি ইন্টারভিউ নিয়ে আগাতে পারি? ভাই অল ভাই। স্যার, আমি যদি এখন আপনাকে আঞ্চলিকতাবাদ কিংবা রিজিওনালিজম সম্পর্কে জিজ্ঞেস করি, যদি একদম সিম্পল অথবা লেমেন টার্মস ইউজ করে যদি বলতেন যে এই আঞ্চলিকতাবাদ বলতে আমরা কি বুঝি, এবং দ্বিতীয়ত হচ্ছে সাউথ এশিয়া কিংবা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে এটা কখন রেলেভেন্স পেয়েছে? তুমি যেটা জিজ্ঞেস করলে প্রথমে হলো রিজিওনালিজম। অফকোর্স, জিনিসটা কি? জি, রিজিওনালিজম বলতে যেটা বোঝা যায় যে গ্রুপ অফ কান্ট্রিজ জি স্যার, টু অ্যাটেন সার্টেন পলিটিক্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল গোল। জি স্যার। তো এই জন্য একটা অঞ্চলের বা একটা ভূখণ্ডের মধ্যে, জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে কিছু দেশ বা কিছু সত্তা মিলে একটা গ্রুপিং হয়। সেই গ্রুপিংটা আমরা লেভেনভাবেই তোমাকে রিজিওনালিজম বলতে পারি। জি স্যার। তোমাকে যদি আমি উদাহরণ দিই, ধরো আফ্রিকান ইউনিয়ন। অফকোর্স স্যার। আফ্রিকান ইউনিয়নে অনেকগুলি দেশ আছে, অল বিলংস টু দ্য আফ্রিকা। ইয়েস স্যার। তো ওরা সবাই মিলে একটা গ্রুপ করছে হুইচ ইজ নেমড এজ দ্য আফ্রিকান ইউনিয়ন। জি স্যার। তেমনি আছে তোমার ইউরোপিয়ান ইউনিয়ন। ইয়েস স্যার। তেমনি আরও এরকম ছোটো ছোটো অনেকগুলি রিজিয়ন আছে, এসসিও আছে। জি স্যার। তারপরে তোমার আমাদের দেশেরটা আমরা পরেই বলি। তো এরকম গ্রুপিং করে সবারই একটা করে লক্ষ্য থাকে, অ্যান্ড দ্যাট অলসো ইনক্লুডস ইউর কালেকটিভ সিকিউরিটি। কালেকটিভ সিকিউরিটির ফ্রেমওয়ার্ককে, বিকজ সিকিউরিটি ইজ নট রিলেটেড টু দ্য মিলিটারি অ্যাসপেক্ট, ইট অলসো ইনক্লুডস ইউর সোশ্যাল অ্যাসপেক্ট, ইনক্লুডস দি ইকোনমিক অ্যাসপেক্ট, অ্যান্ড অ্যাজ ওয়েল এজ দ্য পলিটিক্যাল অ্যাসপেক্ট। পলিটিক্যাল অ্যাসপেক্টের জিনিসটা অনেক ভাস্ট। দ্যাট অলসো ইনক্লুডস দ্য গভর্নেন্স, দ্যাট অলসো ইনক্লুডস দ্য রিলেশন বিটুইন দ্য টু কান্ট্রিজ। তো এই সমস্ত লক্ষ্যগুলিকে সামনে রেখে কিছু দেশ একত্রীভূত হয়ে একটা লক্ষ্য অর্জনের জন্য যে গ্রুপিংটা করে, সেটাকে আমরা সাধারণভাবে রিজিওনালিজম বলতে পারি, আমি যদি প্লেনভাবে বলি আর কি। তো আর তুমি বললো যে রেলিভেন্স অফ দ্য রিজিওনালিজম ইন বাংলাদেশ। আসলে প্রত্যেকটা জায়গাতেই তোমার রিজিওনালিজমের একটা প্রভাব থাকে। সেই লক্ষ্যেও বাংলাদেশেও রিজিওনালিজম শুরু হয়েছিল সার্কের মাধ্যমে। ইট স্টার্টেড ব্যাক ইন 1985। ইয়েস স্যার। আমাদের তো বাইলেটারাল রিলেশন আছেই, এবং বাইলেটারাল রিলেশনের বাইরেও সবাই যদি একত্রীভূত হয়ে, এই সাউথ এশিয়ার কান্ট্রিগুলো একত্রীভূত হয়ে যদি একটা অর্গানাইজেশন তৈরি করতে পারে, সেরকম একটা অর্গানাইজেশনের প্রতিফলন ছিল তোমার সার্কের মধ্যে। তো এইটা বেসিক্যালি শুরু হয় 1970-র 70 দশকের দিকে। তারপরে এটা ফার্স্ট সার্ক সামিট হয় তোমার 1985-এ। এইভাবেই এটাকে শুরু হয়। যদিও এটা এখন নন ফাংশনাল বলবো না ডিসফাংশনাল বলবো, সেটা যে কোশ্চেন, বাট দেন
it's not working as it should have been. Yes, sir. But that's the leadership felt that we should be all together, Yes, sir. looking into the bilateral and multilateral issues. জি স্যার। স্যার এখানে দেখা গিয়েছিল যখন বিভিন্ন লিটারেচার পড়া হয় কিংবা আপনার ইনকোয়ারির জন্য যখন আমরা একটু ঘেটে দেখি তখন দেখা যায় আমাদের যে জিয়াউর রহমান ছিলেন তিনি আসলে চাচ্ছিলেন যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, সাউথ এশিয়ার পরিপ্রেক্ষিতে রাদার একটা ইউ কিংবা আসিয়ানের মতো একটা গ্রুপিং তৈরি করতে, যেখানে হচ্ছে ইকোনমিক এবং পলিটিক্যাল কোহিশন থাকবে রিজনের কান্ট্রিগুলোর মধ্যে। তো স্যার আমি যদি এখন আমার সেকেন্ড কোয়েশ্চেনের দিকে চলে যাই, যে এই যে আপনি যে বললেন যে আপনার এটা হচ্ছে কোনো ক্ষেত্রে ডিসফাংশনাল হয়ে গেছে, তো এই ডিসফাংশনাল তো স্যার হয়ে গেছে সাউথ এশিয়া অ্যাজ এ কালেকটিভ রিজন, তো সেক্ষেত্রে বর্তমান অবস্থাটা কি স্যার, মানে আমরা এখন কোন দিকে আগাচ্ছি এই সাউথ এশিয়ান রিজন? না, তুমি যেটা বললে, it is also to be given acknowledgement that the brainchild of SAARC is the President Ziaur Rahman. Yes, sir, President Ziaur Rahman. He started it, but although for some mishap, this did not happen in his time. Yes, sir. But in '85, the then government President Ershad, he started with that one. Yes, sir. So good or bad, and also I take pride in that in the first SAARC summit, I was present in that summit. Really, sir? Yeah. I was present in the summit, and then I also worked in many spheres to make it happen or make it conducted well in this manner. Sir, how was the environment? The environment was very cordial. The environment was very jovial. The leadership was very forthcoming. And then our country also, because the first summit took place in Bangladesh. Yes, sir. তো এই জায়গাতে সবাই খুব আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেছিল। যে একটা রিজলভ ছিল আমরা সাউথ এশিয়াতে কালেক্টিভলি একসাথে কাজ করব। এবং বাংলাদেশ সরকার ওই সময় তো অনেকভাবে প্রয়াস চালিয়েছে জিনিসটা যেন সফল হয়, এবং তারা এই সামিটটা সফলভাবে করতে পারছে। এরপরে সাবসিকুয়েন্টলি চলতেছিল, প্রত্যেক বছরে বছরে চলতেছিল, বাট সাম রিজন দেন দেয়ার আফটার it stopped altogether. তো স্যার এখন আমরা কি দেখতে পাচ্ছি, এটা কি আসলে স্যার মানে সাউথ এশিয়া অ্যাজ এ রিজন কি আগাচ্ছে কালেক্টিভলি, নাকি সাউথ এশিয়ান অ্যাজ এ রিজন কান্ট্রি ওয়াইজ ইন্ডিভিজুয়ালি আগাচ্ছে, বাট কালেকটিভ ইস্যুতে যে সমস্ত ব্যাপারগুলি আছে সেই সমস্ত ব্যাপারগুলিতে আমার মনে হয় there is a stall. এগুলি তেমনভাবে সফল হচ্ছে না, কারণ বাইলেটারাল অনেকগুলি ইস্যু আছে যেগুলি রিজলভ করা যাচ্ছে না, এবং এগুলি মাল্টিল্যাটারালভাবে কোনো একটা কমন ফোরামে উঠিয়েও the countries do not feel comfortable about to discuss about it and to go about it. সেই জন্য এগুলি তেমনভাবে সফল হচ্ছে না। এটা মানে একেবারেই আউটরাইটলি বলা যাবে না যে এটা হবেই না, বাট উই ক্যান অলওয়েজ বি অপটিমিস্টিক দ্যাট সাম টাইম এট সাম পয়েন্ট গুড সেন্স উইল প্রিভেল অ্যান্ড দেন দিস অর্গানাইজেশন উইল ফাংশন। স্যার আমাদের মানে এই সার্কের হিসাব তো স্যার আমরা একটা নেক্সট এপিসোডেই করছি, কিন্তু এখন সাউথ এশিয়ার ইকোনমিক ইন্টিগ্রেশনটা কেমন স্যার? সাউথ এশিয়া ইকোনমিক ইন্টিগ্রেশন যেহেতু কান্ট্রি টু কান্ট্রি আছে, যেমন ধরো I was in Pakistan, so Pakistan আমি দেখেছি পাকিস্তানে যদিও ইন্ডিয়া এবং পাকিস্তান ইজ আর্চ রাইভাল and they don't agree to many of the things, but still the business communication or the business transaction is taking place, চলছে। আর আমাদের দেশে তো we are also exporting, importing products to that country. It is happening in the Nepal, it is happening in the Sri Lanka. So bilaterally ইস্যুগুলি মানে ট্রেড এক্সচেঞ্জ হচ্ছে, কিন্তু কালেকটিভলি একটা কমন ফোরামের প্ল্যাটফর্মে এই ধরনের কোনো কিছু হচ্ছে না, আপাতত আমরা দেখছি না। স্যার এবং এটাতে যে হয়তো বা কোনো একটা পার্টিকুলার দেশের চাহিদা একটু বেশি, এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ইজ ভেরি রিজিড, নট ভেরি কন্ডিউসিভ। তো ব্যবসা যতটুকু চলার কথা ছিল ততটুকু হচ্ছে না অ্যাট টাইমস ডিউ টু দি পলিটিক্যাল রিজন। এগুলোর উপরে কনস্ট্যান্ট পড়তেছে। যেমন ধরো নেপালের কথা বলি, বাংলাদেশটা বাদই দিলাম, নেপালের কথা বলতে নেপালে এক সময় তো জ্বালানি এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছিল ইন্ডিয়া। জি স্যার। সো দে ওয়ার সাফারিং ফ্রম সর্ট অফ ফুয়েল। জি স্যার। তো এরকম সিচুয়েশন হলে তো তোমার ট্রাস্ট এবং কনফিডেন্স একজন আরেকজন প্রতি বাড়বে না। জি স্যার। এবং এখানে স্যার সার্কের উপর বা সাউথ এশিয়ান রিজিওনালিজমের উপর কিন্তু যে ডেটা এবং স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু সব মানে খুব ইজিলি আপডেটেড ইনফরমেশন পাওয়া যায় না। তো 2018 আমি যখন স্যার আমার থিসিসের জন্য কাজ করছিলাম সাউথ এশিয়ার উপর, সেখানে তখন দেখেছিলাম আমাদের যে রিজিওনাল যে ট্রেডটা আছে, ওভারঅল কালেকটিভলি সাউথ এশিয়ান যে ট্রেডটা আছে,
তার মাত্র 6% তারা নিজেদের মধ্যে ট্রিট করে। এবং এর পরিমাণ 2022-এ ফাইন্যান্সিয়াল টাইমসের একটা ডেটা থেকে দেখা গিয়েছে যে ইট ওয়াজ অনলি $39.22 বিলিয়ন, যেটা 1993-তে ছিল $283 মিলিয়ন এবং 2010-এ ছিল $16.32 বিলিয়ন। তো বেড়েছে স্যার, একটু হলেও স্যার মানে ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, কিন্তু তেমন ইমপ্রুভমেন্ট কিন্তু হয়নি ইন কম্প্যারিজন টু আওয়ার ওভারঅল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিলেশনস। তো স্যার আমি এখন আমার পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। আপনি যে বলেছেন অনেকগুলো ইম্পেডিমেন্টস আছে, অনেকগুলো রেস্ট্রিকশনস আছে, রিজিডিটি আছে, তো এগুলো কি স্যার কয়েকটা আমাকে একটু স্পেসিফিকলি বলতে পারবেন যে কী কী রিজিডিটি থাকতে পারে যেটা হচ্ছে সাউথ এশিয়ান রিজিনাল ইন্টিগ্রেশনকে এফেক্ট করছে? Water issue, the first and foremost. Of course. The Indus River. জি স্যার। ওই পানির শেয়ারিং এ। জি স্যার। আমাদের দেশে পদ্মা রিভার। জি স্যার। আমাদের দেশে তিস্তা রিভার। ইয়েস স্যার। তো এইগুলি টু মেনশন অনলি এ ফিউ, এই ওয়াটার ইস্যু তো একটা বিরাট সিরিয়াস ইস্যু। তারপরে তোমার দি মিলিটারি কন্টেস্ট between two arch rival, India and Pakistan. Both are nuclear states and both are improving their arsenal. এবং সবাই আরেকটা হায়ার লিমিটে চলে যেতে চাচ্ছে। এবং আমরাও মনে করি যে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির জন্য আমাদেরও একটা লেভেল অ্যাটেইন করা দরকার, অ্যান্ড উই আর ওয়ার্কিং, আওয়ার গভর্নমেন্ট ইজ অলসো ওয়ার্কিং ফর দ্যাট, অ্যান্ড আওয়ার ফোর্সেস আর অলসো ওয়ার্কিং ফর দ্যাট। সো এই জিনিসগুলি একজন আরেকজনের প্রতি মিসট্রাস্ট তৈরি করে দিচ্ছে। যখনই আমরা কিছুদিন আগেই ধরো তোমার লালমনিরহাটের ইস্যু নিয়ে আমাদের চিকেন নেক, আমাদের ওয়েস্ট লাইন, আমাদের ফেনীর এখানে হলো তোমার ওয়েস্ট লাইন, আর আমাদের উপরে হলো নর্থে হলো তোমার চিকেন নেক। এই দুইটা ইস্যু নিয়ে তো হরহামেশাই একটা অনেক উত্তপ্ত বাক্য আদান প্রদান হচ্ছে, এবং উই উইল অলওয়েজ প্রোটেক্ট ইট বাই এনি মিনস। অ্যান্ড আমাদের অ্যাডভার্সারি বা আমাদের অপোনেন্ট ওরা তো যে কোনো সময় চাচ্ছে যে মিডিয়াতে হাইপ তুলেছে যে there will be a situation where this will be cut off from Bangladesh. And this is a far cry, to tell you very frankly. Of course, sir. তো এই যে trust deficit is another reason. ট্রাস্ট নাই আমাদের একজনের উপরে, আর আমরা এমন কিছু করি নাই যেটাতে আমাদের ট্রাস্টগুলি বিল্ড হতে, বরঞ্চ ট্রাস্ট আস্তে আস্তে খারাপ হচ্ছে। আমাদের 24-এর গণঅভ্যুত্থান, 24-এর বিপ্লবের পরে তো আমাদের দেখো কি অবস্থা হয়েছে। দি criminals and culprits are taking shelter into the neighboring country. Yes, sir. এবং আমাদের ইন্ডিয়াতে ইয়ে করছে, তো এখানে আমার এর সাথে ওর সম্পর্ক কিভাবে ভালো হবে? উই ওয়ান্ট দেম বাই এনি মিনস। এবং স্যার এই ইভেন্টের পরে কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে আমাদের সম্পর্কে রেটোরিক কমপ্লিটলি এবং যত বাজে কথা আছে এবং যত বাজে কথা কত রকম হতে পারে সেটার একটা উজ্জ্বল উদাহরণ হলো ওদের মিডিয়া। ইয়েস স্যার। এবং এইগুলি এমনভাবে বলছে যে মানুষের মনে বিতৃষ্ণা তৈরি করছে, মানুষের মনের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারছে না, বিতৃষ্ণা তৈরি করছে। স্যার রোগ মিডিয়ার কথা না হয় বাদ দিলাম, তাদের যে এস্টাবলিশ মিডিয়া হাউসেসগুলো আছে, উই অন বলতে পারি, ফার্স্ট পোস্ট বলতে পারি, নিউজ 18 বলতে পারি, হিন্দু বলতে পারো, জি স্যার, হিন্দু টাইমস বলতে পারি, প্রত্যেকটা জায়গায় স্যার আমাদের দ্য প্রিন্ট সবখানে কিন্তু বাংলাদেশকে বলছে যে আমরা র্যাডিক্যালাইজেশনের দিকে চলে যাচ্ছি, ইটস এ মুসলিম স্টেট। এবং অনেক ক্ষেত্রে আমি এটাও শুনেছি স্যার বলছি দ্য সেকেন্ড আফগানিস্তান। হোয়াট এ ফার ক্রাই। না, ইট ইজ এ ফার ক্রাই। আমরা কিভাবে আফগানিস্তান, আমাদের বাংলাদেশ, আমাদের যে ভ্যালুজ আছে, আমাদের সোশ্যাল বিলিফ আছে, আমাদের যে রিলিজিয়াস কম্পালশন আছে, এগুলো তো আমরা মানবই। অফকোর্স স্যার। এটাতে যদি কারো খারাপ লাগতে পারে, বাট দেন মাই সোশ্যাল কাস্টম, মাই বিলিভস আর টোটালি অফ মাইন্ড, এটা তো আমার একদিনে সৃষ্টি হয় নাই, এটা আমার যুগ যুগ ধরে সৃষ্টি হয়েছে, এবং এটার উপরেই আমরা বেঁচে আছি। দিস ইজ আওয়ার রক, আই মিন আমাদের বেজ ফর আওয়ার বিলিভস। এটা তো আমরা কখনো কম্প্রোমাইজ করবো না। এবং এগুলি যেগুলি বলে, এটাই তো আরেকটা রিটোরিক। হাউ ক্যান আই ওয়ান কান্ট্রি বিকাম দি ইসলামিক স্টেট, এগুলি বলে বলে তো গত অনেকগুলি বছর নষ্ট করেছে। বাট কুড দ্যাট বি এস্টাবলিশড? নো। ওকে স্যার। স্যার এই ক্ষেত্রে যে ইন্ডিয়ার কথাটা যেহেতু তুললাম, বিভিন্ন পাবলিকেশনস যারা হচ্ছে সাউথ এশিয়ান রিজিওনালিজম নিয়ে লেখালেখি করে, তারা কিন্তু বলে থাকেন স্যার যে মূলত একদম প্রাইমারি কজ হিসেবে এভাবে বলে থাকেন সাউথ এশিয়ান রিজিওনালিজম কাজ করছে না বিকজ অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ইন্ডিয়ান হেজিমনিস্টিক অ্যাটিটিউড। ইয়েস স্যার, ওকে, a very blunt way to put it. Yes. Okay sir, yes sir, বিভিন্ন পাবলিকেশনস এটা নিয়েও কথা বলে। Pakistan also not cooperating in the manner they should. Yes sir, yes sir. The relation between Pakistan and India is very very
টেন্স। ইয়েস স্যার, ইট ইজ। এবং ফাইন্যান্সিয়াল টাইমসের কথা যখন আমি আপনাকে বলছিলাম, সেখানেও বলেছে যে ইন্ডিয়া যেহেতু দে শেয়ার আ বর্ডার উইথ 7 out of the 8 countries, যে এখানে মানে ইন্ডিয়া ছাড়া যে কান্ট্রিগুলো আছে তার মধ্যে হচ্ছে কি 6 out of the 7 countries, তো they do not actually need a collective regional organization to facilitate or validate their trade and investment relations. তো এইটাই ভাবে করে বলা হচ্ছিল। However স্যার, এখানে তো শুধু ইন্ডিয়ার যে টেন্ডেন্সিজ বা পলিসিসগুলো আছে সেগুলো প্রাধান্য পাওয়ার কথা না। ওভারঅল যে কান্ট্রিগুলো আছে অন ইকুয়াল, অন দ্য বেসিস অফ ইকুয়ালিটি, তাদের সবাইকে ইম্পর্টেন্স দেয়। ইউ হ্যাভ টু টেক এভরিবডি অন বোর্ড। তুমি সবাইকে যদি একসাথে না নাও তাহলে তোমার একটা কোনো কাজে সাকসেস আসবে না। তাহলে স্যার আমি আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি যে প্রথমবার যখন সার্কের সামিটে ছিলেন তার সাথে স্যার বর্তমান যে পরিস্থিতি, এটার জাক্সটাপোজিশন, এটা অনেক পরিবর্তন। জি স্যার, অনেক পরিবর্তন। প্রথম সার্ক সামিটে সবার একটা ইগারনেস ছিল টু মেক ইট হ্যাপেন। ইয়েস স্যার। এখন আমার কাছে মনে হয় সবার একটা ইগারনেস আছে নট টু মেক ইট হ্যাপেন আন্ডার দ্য প্রেজেন্ট পলিটিক্যাল কন্ডিশন অ্যান্ড দ্য গ্লোবাল কন্ডিশন। যেমন ধরো ইন্ডিয়ার যে, তোমাকে আরেকটু অন্যভাবে আমি কয়েকটা জিনিস বলি প্লিজ স্যার। যেমন ধরো হান্টিংটনের ক্লাস অফ সিভিলাইজেশন। ইয়েস স্যার। এখানে যে সিভিলাইজেশনের ইয়ে করেছে তার মধ্যে কিন্তু সিভিলাইজেশনের ক্লাসগুলো হবে, ইসলামিক সিভিলাইজেশন যেটা আছে সেই ইসলামিক সিভিলাইজেশন তো ইজ ফেয়ারিং ওয়েল অ্যান্ড ইজ গোয়িং আপ অ্যান্ড আপ। ইয়েস স্যার। তো ইট ইজ অলসো, এটা একটা হিংসার কারণ হতে পারে, অথবা এটাও একটা কনসার্ন হতে পারে যে এরা আস্তে আস্তে উপরে আসতেছে। ইয়েস স্যার। তো এই জিনিসগুলিও ওরা পছন্দ করে না। অ্যান্ড ইন্ডিয়া তো পুরো হিন্দুত্ববাদী, হিন্দুত্বার উপরে টোটালি বিশ্বাস করে। মুসলিম বলতেই ওদের খুব নেগেটিভলি পোর্ট্রে করার চেষ্টা করে। অফকোর্স, এন্ড দে হ্যাভ ডান সো মেনি থিংস এগেইনস্ট দ্য মুসলিমস। এটাও একটা মানে কনসার্ন। তো তুমি যে একটু সরলাম এখান থেকে, অফকোর্স, এবং এই ক্ল্যাশ অফ সিভিলাইজেশনটার একটা রিফ্লেকশন কিন্তু এখন হচ্ছে, এবং এটা প্রেডিকশন করা হয়েছে, এবং ইট ইজ স্লোলি অ্যান্ড স্লোলি ইজ টেকিং শেপ। এটার মধ্যে রিজিওনালিজম আছে, এটার মধ্যে রিলিজিয়াস বিলিফ আছে, এটার মধ্যে কালেকটিভ সিকিউরিটির মেজার্সগুলি আছে। তো সমস্ত কিছুরই একটা সম্মিলন ঘটবে। অফকোর্স, অফকোর্স স্যার। এবং তারপরে ইট মাইট টেক সাম শেপ, বাট এই মুহূর্তে ইট উইল বি, এটা এখন একটা কন্টেস্টিং পিরিয়ড যাচ্ছে যে হু রুলস ওভার হোম। স্যার, হু রুলসের কথা যদি বলি, এবং আপনি যে হেজেমনিস্টিক টেন্ডেন্সির কথা বলছিলেন, তাহলে আমি আপনাকে যদি জিজ্ঞেস করি স্যার, ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, সাউথ এশিয়ার যে অন্যান্য দেশগুলো আছে তাদের উপর ইন্ডিয়ার প্রভাব কেমন? আমরা কিন্তু আমাদের সময় দেখি না, যেমন ধরো তুমি সাউথ এশিয়া যদি বলো, সাউথ এশিয়াতে আমরা শুধুমাত্র আমাদের দেশ এই 7টা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমি একটু বাইরে যাই, ধরো আফগানিস্তানে যাই। অফকোর্স, আফগানিস্তানে গেলে পরে যেই সময়তে গ্লোবাল ওয়ার অন টেরর চলতেছিল, সোকল গ্লোবাল ওয়ার অন টেরর, এবং যে সমস্ত যখন ইন্টারন্যাশনাল ফোর্সেস ওয়ার ইন আফগানিস্তান, যখন মিলিটেন্ট বা এক্সট্রিমিস্ট বা টেরোরিস্টদের এগেনস্টে আফগানিস্তান পুরো ওয়ার্ল্ড যুদ্ধ করতেছিল, এবং পাকিস্তানের মধ্যে যখন খাইবার পাখতুনখোয়াতে যখন ওই পাশ থেকে পাশতুনরা এই পাশে এসেছিল, এবং এখানে যখন স্কামিশ হচ্ছিল, ইট ওয়াজ অনলি ইন্ডিয়া যাদের 6টা কনসুলেট অফিস ছিল অ্যালং দ্য বর্ডার লাইন। ওকে, তাদের কিন্তু এমবেসি ছিল না, বাট অ্যালং দ্য কনসুলেট অফিস ছিল অ্যালং দ্য বর্ডার লাইন। আচ্ছা, তো কনসুলেট অফিসগুলিতে নিশ্চয়ই ওখানে শুধুমাত্র ডেভেলপমেন্টাল ওয়ার্ক করতো না, তারা দে মাইট হ্যাভ বিন ইনভলভড ইন সাম আদার অ্যাক্টিভিটিস অলসো। অফকোর্স, তেমনি দি অ্যাক্টিভিটিস অফ দ্য যেটা আমরা ওয়াইডলি আমরা দেখি পেপারে, আমরা ওয়াইডলি আমরা অ্যাক্টিভিটিসের মধ্যে দেখতেছি, দে আর ইন্ট্রুশন অর ইনফিল্ট্রেশন in another country's system, another country's government, another country's security forces. This is also point of concern. Yes, sir. এটা concern তো হতে হবে। Yes, sir. Say for example, in Sri Lanka, যখন এই তামিল টাইগার্সদের এগেনস্টে যুদ্ধ ছিল, the Indian Prime Minister Rajiv Gandhi was attacked on the tarmac. Yes, sir. It is because of the hatred, because of the Indian আগ্রাসনবাদীর একটা বিরুদ্ধে একটা সিম্বলিক পোর্ট্রেয়াল। জি স্যার। তো এই জিনিসগুলি তো হচ্ছে, তো এখানে তো একটা দেশের অন্য দেশের মধ্যে ইন্ট্রুশন বা ইনফিল্ট্রেশন বা
ম্যাডলিং ইনটু দি আদার্স অ্যাফেয়ার, Of course, এই টেন্ডেন্সিটা আছে। Of course, sir. তেমনি পাকিস্তান আইএসআইও একেবারে যে কিছু করছে না তা না, দে আর অলসো ইনভলভড ইন দ্য ইকুয়াল ফুটিং, Yes, দে আর কন্টেস্টিং বিটুইন দেম, অ্যান্ড মাঝখান থেকে অন্যান্য দেশগুলি সাফার। ইয়েস স্যার, ইন্ডিয়াকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা বলছে যে আমেরিকান মেডলিং ইনটু ল্যাটিন আমেরিকা এবং কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রেও কিছু তারা অ্যাকুজেশনস তুলেছিল, বাট দে ইন আ ওয়ে ট্যাসিটলি কোভার্টলি দে আর ডুইং দ্য সেম থিং। না, ইন্ডিয়া ওয়াজ মেডলিং ইন দ্য কানাডা, দে হ্যাভ কিল্ড দ্য শিখ, ইয়েস স্যার, হরদীপ সিং শিখকে মেরে ফেলেছে। জি স্যার। তেমনি দে আর অলসো ইনভলভড উইথ দ্য ইউএসএ, জি স্যার। তো দে আর অলসো আন্ডার ট্রিমেন্ডাস ক্রিটিসাইজ। ইয়েস স্যার। সো এই জিনিসগুলি হচ্ছে, এবং এটা কতটুকু ভালো রেজাল্ট আনবে এটা পরে বলা যাবে, বাট কতটুকু ট্রাস্ট, আমি যে বললাম ট্রাস্ট ডেফিসিট, এখানে তো তোমার ট্রাস্ট ডেফিসিট হয়ে যাচ্ছে। অফকোর্স স্যার। এবং আমরা যখন ওই যে আবার লিটারেচারের কথাই যদি তুলি, আমরা যখন ইনভেস্টিগেট বা ইনকোয়ার করতে যাব, দেখব এই ল্যাক অফ ট্রাস্ট নট জাস্ট বিটুইন কান্ট্রিজ বাট বিটুইন পিপল, এই জিনিসটাও কিন্তু খুব ভালো করে হাইলাইট করা হয়। বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংকের একটা লিটারেচার আছে স্যার, গ্লাস হাফ ফুল, বেসড অন সাউথ এশিয়ান রিজনালিজম। সেখানে কিন্তু ল্যাক অফ ট্রাস্ট এবং যে এখানে বিজনেসের ক্ষেত্রেও যে একটা দেশের নাগরিকরা অন্য একটা দেশের নাগরিকদের সেভাবে বিশ্বাস করতে পারে না, এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর করে তুলে ধরেছিল স্যার। এটাতে তোমার একটা আরেকটা জিনিস কাজ করে, ওই যে তোমাকে বললাম ক্লাশ অফ সিভিলাইজেশন। ইয়েস স্যার। দ্যাটস দ্য ক্লাশ বিটুইন দ্য মুসলিম এন্ড দি নন মুসলিমস। ইয়েস স্যার। ওকে, পুট ইট ইন দ্য নন মুসলিমস আর কি। নন মুসলিমস, অফ কোর্স স্যার, অফ কোর্স স্যার। এখানে এই ক্লাশটা তো প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। ইয়েস স্যার, প্রমিনেন্ট, salient। আমি তো I feel proud and I want to give my identity as to be the God-fearing person, of course, believing in the social values, yes sir, praising the honesty. Yes. So এগুলি তো every religion says about it. Of course, so why sir. do you fight? Of course, sir. We must unite on the basis of Social values. principles, social values, principles of And the religion, values. rather than a religious identity. তো স্যার, এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আমি জানি স্যার you'll find this question to be a tad ludicrous, but সাউথ এশিয়ান রিজিওনালিজম, এটার কি রিভাইভ কিংবা রিভাইটালাইজ করার মতো কোনো ফিউচার আমরা দেখতে পাচ্ছি? স্ট্রং লিডারশিপ দরকার, এবং লিডারশিপদের এটাকে অ্যাবজর্ব করার এবিলিটি থাকা দরকার। And to make it happen, one might have to lose some, yes, sir. one have to gain some. Yes, sir. এখানে যদি একজন compromise, matter of compromise is needed, এবং যে সমস্ত ইস্যুগুলি is prevalent to be the contentious, yes sir, এই সমস্ত contentious ইস্যুগুলোকে appropriately address করতে হবে। of course, এবং এই ক্ষেত্রে আমি কি পেলাম সেটা না দেখে হোয়াট অল উই হ্যাভ ডান, জি স্যার, তোমার ইউ ফাংশন করতেছে না, অফ কোর্স, তাহলে আর ইউর কান্ট্রিগুলি তাদের মধ্যে যত যুদ্ধ করেছে 300-400 বছর হলো, তারা খালি একজন আরেকজনের কাছে যুদ্ধ করেছে টিল 1648, যখন দ্য ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া হলো, তার আগের পর্যন্ত তো সবাই এভরিবডি ওয়াজ ফাইটিং। দেন দে কেম অফ থিওরি অফ নেশন স্টেট, আদারওয়াইজ ইট ওয়াজ এ সিটি স্টেট, ইট ওয়াজ এ গ্রুপ, ইট ওয়াজ এ ট্রাইব হু অল ওয়ার ডমিনেটিং। And if you have seen the history of the Vikings, you have seen how the Scandinavian countries were fighting amongst each other. Yes, sir. For booties, for agricultural products, yes, or for livelihood. Yes, sir. তো এইগুলি তো হয়ে আসছে, but then at one point of time, enough is enough. Yes, sir. এবং সবাই অ্যাকসেপ্ট করেছে যে now we must unite together and work for a common goal. সেরকম কি আমরা করতে পারি না? Of course, sir. Of course, sir. স্যার, এবং আমাদের এই রিজন তো স্যার শুধু যদি অন্যভাবে না বলে অন দ্য বেসিস অফ বিং কলোনাইজড, এবং এখন দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড পাওয়ার্সদের সাথে যে আমাদের যেভাবে করে আসলে এবং আমাদের দরকার, তোমাকে আমি ইন্টারাপ্ট করি, তো আমাদের দরকার, আমরা হলাম 21% অফ দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড। অফ কোর্স, ইয়েস স্যার। তো এই জায়গাতে আমরা যদি ইউনাইট থাকি, আমরা যদি ভালো কাজ করি, জি স্যার, এবং আমরা যদি অ্যাকোমোডেটিভ হই, তাহলে তো উই বিকাম এ ফোর্স টু রিকন। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। এটা যদি আমরা রিয়েলাইজ করতে পারি অ্যাজ এ রিজন, নট জাস্ট অ্যাজ এ কান্ট্রি বাংলাদেশ, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখতে পাবো যে আগাচ্ছি যে অ্যাজ এ সাউথ এশিয়ান আইডেন্টিটি, নট জাস্ট অ্যাজ এ ন্যাশনাল আইডেন্টিটি। অ্যাকোমোডেশন দরকার এখন, অফ কোর্স স্যার। এবং লিডারশিপদের মনের মধ্যে এই জিনিসটা হবে, দে শুড বি ফরওয়ার্ড লুকিং, হোয়াট উইল হ্যাপেন আফটার 50 years। জি স্যার। স্যার, আমার লাস্ট কোয়েশ্চেন হবে এখানে, বাংলাদেশ কিন্তু স্যার শেখ হাসিনাস রেজিম, হাউএভার ইট মাইট হ্যাভ বিন, সেখানে কিন্তু স্যারকে প্রায়োরিটাইজ করা হয়েছিল এবং উনি বিভিন্ন ফোরামে গিয়ে এটা বলতেন যে উই নিড টু রিভাইটালাইজ সার্ক। এখন আমাদের প্রফেসর ইউনুস তিনিও কিন্তু বলছেন, তিনি জি স্যার, এখন যেহেতু সার্কের চেয়ারম্যানশিপ এবং বিমস্টেকের চেয়ারম্যানশিপ আপনার দেখা গেছে বাংলাদেশেরই আছে, তো সেখান থেকে কিন্তু একটা রিনিউড ইন্টারেস্ট এবং রিনিউড রিইনভিগোরেটেড একটা জিল আসছে যে আমরা এটাকে রিভাইটালাইজ করবো
এবং আমরা এই ব্যাপারে ডায়ালগ ফস্টার করতে চাই। তাহলে স্যার আমরা ফিউচারটাকে দেখছি, যেহেতু বাংলাদেশেরই ব্রেইন চাইল্ড ছিল, বাংলাদেশ কি স্যার পারবে এটাকে আবার রিভাইটালাইজ না, করতে? তুমি একটা ভালো কথা বলেছো যে ডায়ালগ, উই শুড ইনিশিয়েট ডায়ালগস, কারণ এতদিনের অবিশ্বাস তো একদিনে যাবে না। অবশ্যই। তো ডায়ালগ করতে করতে হয়তো বা এক জায়গায় এসে স্থিতি হবে। তো সেই জিনিসগুলো শুরু, বিকজ দি প্রফেসর ইউনিস অলসো ইজ এ স্ট্রং প্রপোনেন্ট অফ রিভাইটালাইজিং সার্ক। জি স্যার। এবং উই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস আদার দেন দি ইন্ডিয়া। আমরাও অনেকটা অ্যাকোমোডেটিভ, আমরাও অনেকটা ইন এ মুড অফ গিভিং। বাট এখানে আমাদের স্ট্রং ডায়ালগ দরকার। রিজনাল সুপার পাওয়ার অর দ্য হিন্দু সিভিলাইজেশনের প্রপোনেন্ট যারা আছে তাদের সাথে কমিউনিকেশন, তেতে এগুলো এস্টাবলিশ করা, এবং যে সমস্ত জিনিসগুলি হতে পারে জি স্যার সেই জিনিসগুলি হওয়ানো। অফকোর্স। মানে কালচারাল এক্সচেঞ্জে তো আমার সমস্যা নেই, আমার হয়তো ওয়াটার শেয়ারিংয়ে সমস্যা হতে পারে, বাট আমরা যে সমস্ত পিপল টু পিপল কন্ট্যাক্ট যেটাকে বলে, পিপল টু পিপল কন্ট্যাক্টটা এখন এনহ্যান্স করতে হবে। অফকোর্স। এই জিনিসটা মাঝখানে একটা ভালো শেপ নিয়েছিল, বাট এখন অনেক কারণে আমরা তো একসময় তো ইট ওয়াজ এ ট্যাবু টু মিক্স আপ উইথ দ্য পাকিস্তানিজ। ইয়েস স্যার। তোমরা তো একদম পুরোপুরি দেখেছো, আমরাও তো দেখেছি। ইয়েস স্যার। তো ওই ট্যাবুগুলি, যে সমস্ত জিনিসের ট্যাবু আছে, এই সমস্ত ট্যাবুগুলিকে দূর করতে হবে, এগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন জিনিসগুলিতে আমাদের ট্যাবু। ইয়েস স্যার, অ্যাবসলিউটলি স্যার, অ্যাবসলিউটলি এগ্রিড। এবং এই আপনি যেটা বললেন যে পিপল টু পিপল কানেকশনটা, আমি এরকম একটা লিটারেচারে পড়েছিলাম যেখানে বলছে এই যে ইন্ডিয়া পাকিস্তান কন্টেনশন প্লাস কন্টেনশন ওভারঅল ইন সাউথ এশিয়া, যার কারণে এই আপনার এই যে ইন্ডিয়াতে যে ফরেন এক্সচেঞ্জ স্টুডেন্ট যেত ফ্রম সাউথ এশিয়া, সেটার পরিমাণ কিন্তু কমে এসেছে। তারপর ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে তাদের যে মিডিয়া, যে আপনার দেখা যাচ্ছে বলিউডের মিডিয়া পাকিস্তানে কিছু ক্ষেত্রে বয়কট করা হয়েছে, ফ্রম রেডিও, ফ্রম মিউজিক, এগুলো ওপেন করতে হবে। অফকোর্স স্যার। কালচারাল সাইডে কালচারাল এক্সচেঞ্জ হতে কোনো তো অসুবিধা নাই। ইয়েস স্যার। অ্যান্ড তুমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি, আমরা যখন ইউনাইটেড নেশনস মিশনসে ছিলাম, ইয়েস স্যার, সেখানে তো আমাদের অনেক দেশ থেকে লোক আসতো। জি। মানে মাই অবজারভেশন দ্যাট পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া আর গুড ফ্রেন্ডস আউট অফ দ্য কান্ট্রিজ, ইয়েস, বাট দে আর এনিমি when they are side by side. আচ্ছা আচ্ছা, ওকে স্যার। স্যার থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা এনলাইটনিং একটা কনভারসেশন দেওয়ার জন্য, এবং আমরা পরবর্তী এপিসোডে সার্ক এবং বিমস্টেকের মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালিসিস আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। তো সুপ্রিয় দর্শক, আপনাদের কেমন লেগেছে জানি না, আমার কিন্তু খুব ভালো লেগেছে। ইট ওয়াজ এ ভেরি এনলাইটনিং কনভারসেশন। আপনাদের যদি আমাদের এপিসোডসগুলো ভালো লেগে থাকে এবং স্পেসিফিকলি আজকের এপিসোডটা আপনাদের কেমন লেগেছে এটা যদি জানাতে চান, আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করবেন রেসপেক্টিভলি, এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন ঠিক কী দেখতে চান। আপনাদের শো, আপনারাই ডিসিশন নেবেন। থ্যাংক ইউ সো মাচ।